বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য চন্দননগর। অতীতে এটি ছিল ফরাসির উপনিবেশ এবং এই শহরের ঐতিহাসিক স্থাপত্য ভাস্কর্যে ঘেরা। তাছাড়া আধুনিকতার ছোঁয়াও এ শহর বেশ উন্নত। তবে আজকে আমরা টুকিটাকি ও বিভিন্ন খুঁটিনাটি জায়গায় ঘুরে দেখব চন্দননগর কিভাবে রেলপথের মাধ্যমে পৌঁছালাম, তার কিছুটা দৃশ্য আপনাদের সামনে শেয়ার করলাম। যথারীতি নির্ধারিত একটি সময়ে নয়াটি থেকে ব্যান্ডেলগামী লোকাল ট্রেনে উঠে পড়লাম। সেখান থেকে হাওড়া শাখায় যে কোনো একটি লোকাল ট্রেনে উঠে নেমে পড়তে হবে চন্দননগর, অথবা কৃষ্ণনগর টু শিয়ালদা শাখায় জগদ্দল স্টেশনে নেমে ঘাট পার হলেই ওপারে চন্দননগর। তবে জগদ্দলের পরের স্টেশন শ্যামনগর দিয়েও যাওয়া যায়, তবে একটু ঘুরপথে ঘাট পার হতে হয়। দেখতে দেখতে নয়াটি টু ব্যান্ডেল রুটের প্রথম স্টেশন গরিভা। রেলের সময় অনুযায়ী দাঁড়িয়ে আবার গন্তব্য ব্যান্ডেলের দিকে রওনা দিল। তবে এই যাত্রাপথের আরেকটি স্টেশন হুগলিঘাট। এই হুগলিঘাট স্টেশনের যাওয়ার আগে হুগলি ব্রিজ পড়ে, সেটি পার করতে হয়। বন্ধুরা, হুগলির ব্রিজ পার করতে করতে চোখে পড়বে দূরে সুউচ্চ দুটি স্তম্ভের মাঝখানে একটি বিশাল ঘড়ি। ওটি হুগলির ইমামবাড়া, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঘড়ি বিগ ব্যান লন্ডন। এই ইমামবাড়া আলাদা করে একটি ভিডিও করা আছে, ডিসক্রিপশন বক্সে চেক করে নেবেন, লিঙ্ক দিয়ে রাখব। কিছুক্ষণ ইমামবাড়ার চূড়ায় চোখ রাখতে রাখতে হুগলিঘাট স্টেশন চলে এলো। এই স্টেশন দিয়ে হাঁটা পথে যাওয়া যায় ওই ইমামবাড়াতে, অথবা ব্যান্ডেল হয়ে ব্যান্ডেল চার্চ দেখে একই রাস্তা ধরে কিছুটা দূরে এলেই এই ইমামবাড়া পড়বে। দেখতে দেখতে ব্যান্ডেল স্টেশন পৌঁছে গেলাম। সঠিক টাইমে গন্তব্যে পৌঁছালো ট্রেন। বন্ধুরা, ব্যান্ডেল স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হাওড়া লোকাল চলে এলো। 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে উঠে পড়লাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তবে এই রুটের প্রথম স্টেশন পড়ল হুগলি স্টেশন। পরের স্টেশন ছিল চুঁচুড়া। চুঁচুড়া পার করেই স্টেশন ছিল চন্দননগর, আমাদের আজকের গন্তব্য। বন্ধুরা, চন্দননগর তো চলে এলাম, তবে চন্দননগর নামকরণের সাথে কিছু ইতিহাস নিয়ে আলোচনা করা যাক। জনপ্রিয় কিংবদন্তি অনুসারে চন্দননগর হুগলি নদীর তীরে চাঁদের আকৃতি চেহারা থেকে এই শহরের নাম পেয়েছে। একই সময়ে কেউ কেউ বলে এটি চন্দন কাঠের ব্যবসা থেকে এর নাম পেয়েছে। কোনটা বেশি উপযুক্ত তা বলতে পারলাম না। যাই হোক, উভয়ের যুক্তিসঙ্গত বলে মনে হয়। চন্দননগর 1673 সালে এটি ফরাসি উপনিবেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়, যখন ফরাসিরা হুগলি নদীর ডান তীরে একটি বাণিজ্য স্থাপনের জন্য বাংলার নবাব ইব্রাহিম খানের থেকে অনুমতি লাভ করে। সে বছর ফরাসি সেনাপতি ডুপ্লেসির বাংলায় তৎকালীন নবাব ইব্রাহিম খানের অনুমতি নিয়ে বর্তমান চন্দননগর উত্তরাঞ্চলের তালডাঙ্গায় একটি প্লট সংগ্রহ করে একটি বাড়ি তৈরি করেন। বাংলায় তখন এটি প্রদেশ ছিল। মুঘল সাম্রাজ্যের এটি 1688 সালে একটি স্থায়ী ফরাসি বন্দোবস্ত হয়ে ওঠে। 1730 সালে জোসেফ ফ্রাঞ্চয়েসের ডুপ্লেসি শহরের গভর্নর নিযুক্ত হন, যার প্রশাসনের সময় শহর 2000-এরও বেশি
ইটের ঘর তৈরি করা হয়েছিল এবং উল্লেখযোগ্য সামুদ্রিক বাণিজ্য পরিচালনাও হয়েছিল। একসময় চন্দননগর ছিল বাংলা ইউরোপের বাণিজ্যের প্রধান কেন্দ্র। 200 বছর ধরে ব্রিটিশ উপনিবেশ ছিল ভারতের বাকি অংশ থেকে ভিন্ন। চন্দননগর ফরাসির শাসিত ছিল। এরপরে 1687 সালে ফরাসি সেনাপতি ডেসল্যান্ডেস হুগলি ব্যান্ডেল পর্যন্ত ব্যবসা শুরু করেন, কিন্তু অনেক অসুবিধার সম্মুখীনও হন। তিনি হুগলির অন্য গেট প্লেসে স্থানান্তরিত করার চেষ্টা করেন এবং চন্দননগরে ডুপ্লেসির প্রাপ্ত জায়গায় একটি নতুন ফর্ম তৈরি করার জন্য নবাবের অনুমতি নিতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত পরের বছরে ফরাসিরা বাংলা, বিহার, উড়িষ্যার শুল্কমুক্ত ব্যবসা করার অনুমতি পায়। সেই সময় মোগল সম্রাট ছিলেন ঔরঙ্গজেব। ডেসল্যান্ডেস চন্দননগরে ভিত্তি স্থাপন করে। কালক্রমে চন্দননগর ব্যবসা বাণিজ্যে বাংলার সমস্ত বিদেশি বর্ষগুলোর মধ্যে শীর্ষাসন দখল করে। যথারীতি ট্রেন থেকে নেমে বাইরে বেরিয়ে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মের গেট দিয়ে। সেখানে থাকা টোটো স্ট্যান্ডে টোটো রিজার্ভ করে চললাম আমার বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। যিনি টোটো চালাচ্ছিলেন সে ভাইটির নাম বাপ্পা শেখ। মানুষটি খুব দারুণ। এক বন্ধু ঘুরতে এলে সেই স্থানে থাকা বন্ধুটি যেমন গল্পের মতো তার চারিপাশে পরিবেশ ঘুরে দেখায়, বাস্তবেও তাই হলো আমার সাথে। মনে হচ্ছে আমার বহুদিনের পরিচয় তার সাথে। একের পর এক বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় সে আমাকে ঘুরে দেখাতে লাগলো। আমারও দারুণ লেগেছিল সেদিন। ক্ষণিকের পরিচয় এবং বেশ কিছুক্ষণ ভ্রমণে এই ভালো লাগার ব্যাপারটা আমার মনে থাকবে আজীবন। চন্দননগর, চুঁচুড়া সহ আদি হুগলি জেলায় ইংরেজ শাসন চালু হতে পারেনি কোনো কালেই। ইংরেজদের কুদৃষ্টি থাকলেও তার প্রভাবমুক্ত ছিল এইসব এলাকা। বরং এইসব এলাকা চলত ডেনিশ, ফরাসি, ওলন্দাজদের শাসন। ইংরেজদের শাসনাধীন এলাকা ছিল না বলেই এবং কলকাতার এত কাছের এলাকা বলে ভারতীয় বিপ্লবীদের নির্ঝঞ্ঝাট চরণভূমি ছিল এইসব এলাকা। ব্রিটিশ ভারতবর্ষে বিভিন্ন ধরনের বিপ্লবী কাজকর্ম করে বিপ্লবীরা এইসব এলাকায় এসে গা ঢাকা দিয়ে থাকতেন দিনের পর দিন। আবার এই কারণেই এইসব এলাকায় অসংখ্য বিপ্লবী এবং বিপ্লবীদের সংগঠন গড়ে উঠেছিল। বিভিন্ন গুপ্ত সমিতির চারণভূমি ছিল এই উপনিবেশগুলো। ইংরেজদের সাথে সুসম্পর্ক না থাকার কারণে ফরাসি বা ডেনিশ ওলন্দাজ সরকারেরও এই বিপ্লবীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিত না। আবার সমগ্র জেলার মধ্যে উল্লেখযোগ্য চারণভূমি বা বিপ্লবীদের তীর্থক্ষেত্র ছিল চন্দননগর। কে আসেনি বা কে এসে চন্দননগরে গা ঢাকা দিয়ে থাকেননি বলা খুব মুশকিল। আর বিপ্লবীদের মহাগুরু রাসবিহারী বসুর জন্মস্থান এবং একটা বৃহৎ সময় কর্মকাণ্ড ছিল চন্দননগরে। আর এক মহান বিপ্লবী কানাইলাল দত্তের জন্মস্থানও এখানে। এখানে মহাত্মা গান্ধী থেকে ঋষি অরবিন্দ এবং রবীন্দ্রনাথ নেতাজি সহ বারীন্দ্র ঘোষ, চারুচন্দ্র ঘোষ কে কে থাকেননি এখানে। আক্ষরিক অর্থেই বিপ্লবীদের মহান তীর্থক্ষেত্র ছিল হুগলি জেলার ফরাসি উপনিবেশ এলাকা চন্দননগর। ভাবলে গায়ে আজও কাটা দেয়। সেই চন্দননগরে জন্মেছিলেন 2 মহাত্মা, সঙ্গগুরু শ্রীযুক্ত মতিলাল রায় এবং শহীদ কানাইলাল দত্তের দাদা শ্রীযুক্ত অরুণচন্দ্র দত্ত। প্রবর্তক সংঘ একটি সামাজিক ও জনকল্যাণের প্রতিষ্ঠান। দেশবাসীর সামাজিক ও আধ্যাত্মিক, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা প্রদান, শিক্ষা প্রকাশ, কুটির ও ক্ষুদ্র শিল্পের স্থাপন ছিল এই সংঘের কাজ। প্রবর্তক সংঘের একাধিক শাখা প্রতিষ্ঠান ভারতে হয় নানান জায়গায়। মনমোহন সিং চট্টগ্রাম, বর্ধমান, অবিভক্ত 24 পরগনা, হাওড়া, ফরিদপুর, এমনকি বর্মায় এই শাখা ছিল। বন্ধুরা, প্রবর্তক সংঘ দেখার পরে আমরা চলে এলাম এই শহর চন্দননগরের বিখ্যাত এক প্রাচীন মন্দিরে, বোড়াই চণ্ডীতলা। বন্ধুরা, চন্দননগর নামটি সম্ভবত
চন্দ্রনগর নাম থেকে এসেছে। কেউ কেউ বলেন যে গঙ্গা নদী এখানে চন্দ্রাকার বলে প্রথমে চন্দননগর নাম, তার থেকে চন্দননগর হয়েছে। আবার অনেকের মতে একসময় এখানে চন্দন কাঠের বড় বাণিজ্য কেন্দ্র ছিল, তা থেকে চন্দননগর নামটি উদ্ভব হয়েছে। একসময় শহরটি ছিল ফরাসিদের অধীনস্থ, তার জন্য এর নাম ছিল অতীতে ফরাসডাঙ্গা। বিপ্রদাস পিপিলাই রচিত মনসামঙ্গল কাব্যে চন্দননগরের উল্লেখ নেই, তবে চন্দনগড়ের অন্তর্গত বড় নাম উল্লেখ আছে। চন্দননগরের বড়াই চণ্ডীতলায় অবস্থিত বড়াই চণ্ডী মন্দিরটি ঊনবিংশ শতাব্দীতে নির্মিত। বহু ইতিহাসের সাক্ষী, বহু প্রাচীনতম ঘটনার সময়কার এই মন্দির। আসুন বন্ধুরা, মন্দির দর্শন করি এবং তার সাথে জেনে নিই এই মন্দিরের কিছু সংক্ষিপ্ত ইতিহাস। আগে জায়গাটির নাম ছিল বড়। জনশ্রুতি অনুযায়ী প্রায় 500 বছর আগে সিংহলের আটক পিতাকে মুক্ত করার জন্য শ্রীমন্ত সদাগর বড়াই চণ্ডীতলায় বিগ্রহ প্রতিষ্ঠাতা করেন। দক্ষিণমুখী মন্দিরটি জোড়া বাংলার ধরনের, দুটি দোচালা বা এক বাংলা জোড়া দিয়ে এই ধরনের মন্দির তৈরি করেছে বলে এই স্থাপত্য শৈলীর নাম জোড়া বাংলা। মন্দিরের প্রথম দোচালাটি আলিন্দ এবং দ্বিতীয় দোচালাটি গর্ভগৃহ হিসাবে ব্যবহৃত হয়। মন্দিরের পাশ থেকে না দেখলে মন্দিরটি যে জোড়া বাংলা তা বোঝার উপায় নেই। ত্রিখিলান অলিন্দ মন্দিরের সামনে মন্দিরের লাগোয়া একটি নাট মন্দিরও আছে। গর্ভগৃহে চতুর্ভুজা মা বড়াইচণ্ডী প্রতিষ্ঠিত। বড়াইচণ্ডীর মূর্তিটি নিম কাঠের তৈরি, তার উপরে অষ্টধাতুর পাত দিয়ে মোড়া। পাথরের বড়াইচণ্ডীর মূর্তিটি মন্দিরের সংরক্ষিত আছে। আটগড় সেবায়েতেরা পালা করে করে মায়ের সেবা কার্য পরিচালনা করে। বন্ধুরা, বড়াই চণ্ডীতলা মন্দিরের পাশে রয়েছে ঋষি অরবিন্দের আশ্রম এবং মতিলাল রায়ের বাড়ি। বর্তমানে খুব একটা প্রবেশ অধিকার পাওয়া যায় না, মানে এখন ওদেরই পরিচিত ছাড়া এখন কাউকে ঢুকতে দেয় না। মূর্তিও আছে। এটা তো একদম পুরো, এটা কি ওদেরই জায়গা? ভালো করে পুরোটাই পুরোটাই। বন্ধুরা, চন্দননগর ভ্রমণ পর্বে আপনাদের স্বাগত জানাই। তবে বন্ধুরা, আজ ঘুরতে ঘুরতে স্ট্যান্ড রোডের ধারে একটি ঐতিহাসিক ঘাটের সামনে চলে এলাম। তার নাম জোড়াঘাট। সেই আমলে বহু ইতিহাসের সাক্ষী যেমন আছে, তেমনই এই আমলে বহু প্রশংসা ও সম্মানের ভূষিত হয়ে মাথা উঁচু করে আজও দাঁড়িয়ে এই ঘাটটি। তবে এখান থেকে কোনো ট্রলার যাতায়াত করে না, কিন্তু সৌন্দর্যের চাকচিক্যতায় কোনো অংশে এখনও ভাটা পড়েনি। দুর্গাচরণ রক্ষিতের ঘাটে এখনও লুকিয়ে নেপোলিয়ানের স্মৃতি চন্দননগর। বিশাল দুর্ভেদ্য ব্রিটিশ সাম্রাজ্যের মাঝখানে এক টুকরো ফ্রান্স। অবশ্য সরাসরি বোদলেয়ার কিংবা জিদানের ভূখণ্ড নয়, তবে সেই দেশের প্রশাসন এবং সার্বভৌমতা পুরোপুরি হাজির ছিল গঙ্গার ধারে এই জায়গাতে। এমনকি ফরাসি বিপ্লবের ঢেউও এই শহরের এড়াতে পারেনি। সেই উত্তাপ অর্ধেক দুনিয়ায় পেরিয়ে বাংলার 1792 সালে এখানে একটি ছোটোখাটো বিপ্লব ঘটিয়েছিলেন, যার ফলে চন্দননগর গভর্নরকে কিছুদিনের জন্য তাড়িয়ে দেওয়া হয়েছিল গৌরহাটিতে। এইসবের জন্যই ফরাসভূমি কিংবা ফরাসডাঙ্গা নামগুলো এসেছে। ব্রিটিশদের সঙ্গে যেমন বারবার এখানে ফরাসি শাসকদের যুদ্ধ লেগেছে, তেমনি ব্রিটিশদের সাম্রাজ্যের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়ে ভারতের নানা জায়গা থেকে বিপ্লবীরা আর স্বাধীনতা সংগ্রামীদের নিরাপদে থাকতেন এই শহরে। যেহেতু এই জায়গাটা ইংরেজ প্রশাসনের অধীনে নয়, তাই ব্রিটিশ পুলিশরা যখন তখন এখানে ঢুকতে পারতেন না। এই কারণে ঋণ খেলাপি আর দাগি আসামিরাও পালিয়ে আসতেন চন্দননগরে। চন্দননগরের প্রত্যেক অলিগলিতে কান পাতলেই ইতিহাসের
ফিসফিস কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়। অতীতকে জীবন্ত দেখতে হলে ঘুরে আসতেই হবে এই চন্দননগর এলাকার ফটকগোড়া এলাকার বিপ্লবী রাসবিহারী বসুর পৈতৃক বাড়ি, কিংবা স্ট্যান্ড রোডে দক্ষিণ দিকের পাতাল বাড়িতে। নদীপথে চন্দননগরে এসে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে থাকতেন, তাছাড়া দুপপেলে মিউজিয়াম, ফরাসি সমাধিস্থল, চন্দননগর গেট, নন্দদুলার মন্দির, রাধানাথ শিকদার হিমালয়া মিউজিয়াম, এগুলো তো রয়েছেই। আছে গঙ্গার ঘাটে শতাব্দী প্রাচীন সব ঘাট, রানীঘাট, জোড়াঘাট, বোড়াই চণ্ডীতলা, সুকিপাড়া ঘাট। তবে দুর্গাচরণ ঘাটের এই কথা আলাদা, তাই আলাদা করেই বলতে হয়। 1921 সালে এই ঘাট বানানো হয়েছিল। যার নামে এই ঘাটের নামকরণ তিনি ইতিহাসের পাঠ্যপুস্তকে উপেক্ষিত থেকেই গেছেন। বেশিরভাগ বাঙালি একটা ভুল ধারণা আছে, ভারতীয়দের মধ্যে সবথেকে প্রথম ফরাসি দেশের সর্বোচ্চ সম্মান লিজিও দনার সম্মান লাভ করেছিলেন সত্যজিৎ রায়। লিজিও দনার প্রদানে রেওয়াজ চালু করেছিলেন ফ্রান্সের সম্রাট এবং প্রবাদ প্রতিম বীর যোদ্ধা নেপোলিয়ান বোনাপার্ট। ইতিহাসে বলে সত্যজিৎ রায়ের আগে সম্ভবত 3 জন বাঙালি এই সম্মান লাভ করেছিলেন। আবার সবার প্রথমে যে ভারতীয় এই সম্মান পেয়েছিলেন তিনি একজন বাঙালি তো বটেই, তার সঙ্গে ফরাসির উপনিবেশের প্রজা চন্দননগর দুর্গাচরণ রক্ষিত। 1896 সালে লিজিও দনার পেয়েছিলেন তিনি। সারা দুনিয়াতে চন্দননগরের খ্যাতির একটাই প্রাধান্য কারণ ফরাসডাঙ্গার তাঁত। দুর্গাচরণ রক্ষিত সেই তাঁতের ব্যবসা করেই হয়ে উঠেছিলেন এক বড় মাপের ব্যবসাদার। কলকাতার এক ফরাসি ব্যবসায়ী কামা সাহেবের অধীনে কাজ করতে করতে তিনি কাপড় আমদানি রপ্তার কাজে হাত পাকিয়েছিলেন। তারপর চাকরি ছেড়ে নিজেই ব্যবসা শুরু করলেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চন্দননগরের বিভিন্ন ঐতিহাসিক স্থানে ভ্রমণ করতে করতে টোটো করে বাপ্পা ভাইয়ের সাথে চলে এলাম চন্দননগরে সবচেয়ে জনপ্রিয় বিশাল একটি রথের সামনে। প্রভু জগন্নাথের রথযাত্রা উপলক্ষে এই রথটি পরিক্রমা করা হয় এবং আয়তনেও এই রথটি বেশ বড়। এবার আমরা চলে এলাম বহু প্রাচীন মালপত্র রাখার গুদাম ঘরে। বন্ধুরা, চন্দননগরের নৌপথে বাণিজ্যের সময় বিভিন্ন জিনিসপত্র এই ঘরে জমায়েত হতো এবং ফরাসিদের জাহাজে করে আমদানি ও রপ্তানির সময় একটি কক্ষে জমা হতো বিভিন্ন জিনিসপত্র এবং তা বিভিন্ন মানুষের হাত দিয়ে সাপ্লাই হতো বিভিন্ন জায়গায়। এই ভবনটির চূড়াতে সনের উল্লেখ আছে, তাতে হিসাব করে বোঝাই যায় বেশ কতটা প্রাচীন এই ভবনটি। বহু মানুষ এই জায়গায় কাজও করতেন, একটা প্রায় সারাদিন হইচই লেগেই থাকতো। বর্তমানে এখনকার প্রজন্মে কোলাহলের মাঝে নীরব হয়ে দাঁড়িয়ে আছে এই বাড়িটি, বলা ভালো এই ভবনটি। বন্ধুরা, এবার চলে আসলাম স্ট্যান্ড রোডের ধারে রানীঘাটে। অন্যান্য ঘাটের থেকে ব্যস্ততম ঘাট এটি। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কথা কে না জানে, তবে এই পুজোর পরে বিসর্জনের সময় একটা অন্যরকম সৌন্দর্য লক্ষ্য করা যায়। জগদ্ধাত্রী পুজোর পরে এই ঘাটেই বিসর্জন দেওয়া হয়, তখন যেন এই ঘাটের সৌন্দর্য আরও বেড়ে যায়। ঘাটের ভিতরে প্রবেশ করতেই প্রথমে দেখা মিলবে একটি সাইডে গ্রহরাজ শনিদেবের পাশেই মা কালীর বিগ্রহ, যা নিত্য পুজো হয়। একটু এগিয়ে যেতেই প্রবাহমান গঙ্গার জলধারা এবং পার বাঁধানো স্নানের ঘাট। তবে মা গঙ্গা যেখানে যেখানে মানে বহমান নদী, সেখানে সেখানে তোমার একটি করে ঘাট, এবং সেই ঘাটের পাশে থেকে বিভিন্ন মন্দির দেখতে পাবে, বিভিন্ন ঐতিহাসিক স্থান দেখতে পাবে একটু মা গঙ্গাকে কেন্দ্র করে। তার পাশেই আছে ওঙ্কারনাথ মন্দির। তবে বন্ধুরা, হুগলির ডুমুরদহতে দেখেছিলাম তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে ওঙ্কারনাথের আরও একটি মন্দির। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো,
দেখে নেবেন সবাই। বন্ধুরা, এই ঘাটের প্রবেশের ঠিক সম্মুখভাগে তোরণের ঠিক উঁচুতে একটি জায়গায় ফলকে লেখা আছে কৈলাস রানী শ্রীমতী তারাসুন্দরী দেবী। সম্ভবত এনার নামেই অর্থাৎ তারাসুন্দরী দেবীর নামেই রানীঘাট 1298 সাল প্রতিষ্ঠিত, এরকমই লেখা। তবে কত বছর পুরানো বোঝাই যাচ্ছে। বন্ধুরা, এই ঘাটের পাশেই লঞ্চ ঘাট, যাতায়াত হয় ওপারে উত্তর 24 পরগনা জগদ্দলে। প্রায় সারাদিন এবং রাতের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই লঞ্চ পারাপার হয়। বন্ধুরা, আমরা এখন চলেছি স্ট্যান্ড রোডের ধার দিয়ে। তবে চলতে চলতে কিছুটা এগোতেই চলে এলো চন্দননগরের মহকুমা আদালত। ফরাসি ও ব্রিটিশ আমলে এটি ছিল প্যারিসের একটি হোটেল ও রেস্তোরাঁ। বর্তমানে এটি এখন চন্দননগর মহকুমা আদালত। তবে ভিতরে প্রবেশের অধিকার নেই। সরকারি কর্মকর্তা ছাড়া এবং খুব জরুরি বিভাগ ছাড়া প্রবেশের অনুমতি একেবারেই নেই। বন্ধুরা, এবার চলে আসলাম ক্লক টাওয়ারের সামনে। চন্দননগর স্ট্যান্ড রোডের সামনে 1880 সালে নির্মিত এই ক্লক টাওয়ারটি। সালে জোসেফ ডারমাইনসেন্ট পোরকেইন দ্বারা উপহার দেওয়া একটি সম্মানীয় ঘড়ি। সেই 1880 সাল থেকে নির্মিত লম্বা ক্লক টাওয়ারটি বিখ্যাত স্ট্যান্ড রোডে ফরাসি জনগণের গৌরবকে আটকে রেখে গর্বের সাথে এখনও দাঁড়িয়ে আছে। এই উঁচু ভিত্তিটি একতলা বিল্ডিংয়ের হিসাবে ডিজাইন করা হয়েছে, যা এখন পুলিশ স্টেশন হিসাবে কাজ করে। একটি পাতলা ব্লক ডিজাইনের সাথে একটি খিলানের গেট এর সৌন্দর্যকে আরও যেন বাড়িয়ে দিয়েছে। এই ঘড়ির দিকে তাকালে দেখা যাবে রোমান সংখ্যাসূচক ডায়ালসহ ক্লক টাওয়ারটি, যা সময়কে নির্দেশ করে যায়। তবে বর্তমানে বিশ্ব মহামারী লকডাউনে করোনা ভাইরাসের সময় তারপর থেকে এই ঘড়িটি আর চলতে দেখা যায় না। তার কারণ ঘড়িটি দম দিয়ে চালানো হতো। যে কোনো একটি কারণবশত বর্তমানে এই দম দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। তাই ঘড়ির কাঁটাটি বর্তমান একটি জায়গায় স্থির থাকতে দেখা যায়। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি দে বাড়ির সামনে, এবং এটি ঐতিহাসিক বাড়ি এবং ব্রিটিশ আমলে এই বাড়িতে বসে স্বদেশীরা তারা মিটিং করতেন। তাদের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মিলিত ছিলেন। এক সময় চন্দননগর ছিল ফরাসি উপনিবেশ। ইংরেজ শাসিত কলকাতার সঙ্গে পাল্লা দিয়েছে ফরাসি চন্দননগর। কলকাতার মতোই চন্দননগরে আছে বড় বাজার, বাগবাজার, বউবাজার ইত্যাদি জায়গাগুলো। স্ট্যান্ড রোড মানেই গঙ্গার হাওয়া গায়ে মেখে হেঁটে যাওয়া। এ শহর অলিতে গলিতে রয়েছে পুরানো গন্ধ। নতুনত্বের ছোঁয়া যতই লাগুক না, পুরানো স্মৃতিতে মরচে পড়েনি একটুও। সেকালের ফরাসডাঙ্গার নাম বদলে গেলেও ঐতিহ্য একই রকম রঙিন। বন্ধুরা, এটা চন্দননগরের পাতাল বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত পাতাল বাড়ি। পিটুনিয়া, ছাতিম, টগর কিংবা পুরানো বর্ষত্ব এসব নিয়েই ভরাট বাগান ঘেরা এই বাড়িটি। বাড়ির বাগানে পাশ দিয়েই বয়ে চলেছে গঙ্গা নদী। কোথাও চুন ঘষানো দেওয়াল, কোথাও শ্যাওলা ধরা আস্তরণ। এ যেন
ঝাঁ চকচকে শহরের বুকে এক চিলটে স্মৃতির অ্যালবাম। পাতালবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আসেন একটি সভায়। এই সভাতেই বঙ্কিমচন্দ্র তাকে গলায় মালা পরিয়ে দেন প্রভাত সঙ্গীতের গানগুলির জন্য। 1920 সালে সেন্ট জোসেফ কনভেন্টের উল্টো দিকে গঙ্গার পার বরাবর তৈরি হয় মোরান সাহেবের বাগানবাড়ি। রবীন্দ্রনাথে চন্দননগরের বেশিরভাগ সময়ই কাটাতেন সেই বাড়িতেই। আর পাতাল বাড়িতে আসা শুরু হয় এই সবার পর থেকেই। গঙ্গার ভাঙনে এদিকটা ধসে গেছে পুরোটাই। বাড়ির চারিদিক যেন জরাজীর্ণ, ছবিটাই স্পষ্ট। একটা সময় ফ্রেঞ্চ নেভি রেস্ট হাউস ছিল এই বাড়িটি। পরে যোগেশ্বরনাথ খানের মালিকানা হয়ে যায় এই বাড়িটি। ঠাকুর পরিবার তার কাছ থেকে বাড়ি ভাড়া নেয়। সেই সূত্রেই রবি ঠাকুর এ বাড়িতে থেকে যাতায়াত। বন্ধুরা, পাতালঘরের পাশেই আছে শহীদ মিনার, প্রকাণ্ড এক বট গাছের পাশে। তবে চারিদিকে পাঁচিল ঘেরা বাউন্ডারি, রয়েছে আরও বিভিন্ন গাছের সারুসজ্জা। এই অদ্ভুত বন্ধুরা, প্রথমে ভেবেছিলাম এগুলো পাথর, তারপরে কারণ না, এটা পাথর না, ঠিক ফাইবার টাইপের কিছু একটা। বন্ধুরা, আপনারা এদিকে আসলে এই জায়গায় অবশ্যই আসবেন, দারুণ ভালো লাগবে। বন্ধুরা, আজকে ঘুরতে ঘুরতে এমন একটি জায়গায় চলে এলাম চন্দননগর ইতিহাসের অন্যতম একটি ভূমিকা পালন করে। চন্দননগরের ব্যবসা হইতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সবই এই মহান মানুষটির হাত ধরে। তবে সেই মহান জমিদারের বাড়িতেই আজ আমাদের গন্তব্য। জমিদার ইন্দ্রনারায়ণ চৌধুরী। বন্ধুরা, টোটো করে বাপা ভাইয়ের সাথে জমিদার বাড়ির সামনে চলে এলাম। তবে প্রবেশপথটি জঙ্গলাকীর্ণ হয়ে আছে। আমরা সেই জঙ্গল কাটিয়ে কিছুটা ভিতরে প্রবেশ করলাম। বন্ধুরা, আমরা বহু প্রাচীন একটি জমিদার বাড়িতে প্রবেশ করছি। ওয়াও, বসার জায়গাটা তো সেই, কারেন্টও আছে। কিন্তু ওরা থাকে আগেকার সেই। বন্ধুরা, আমরা এখন রয়েছি চন্দননগরে বেশ বহু প্রাচীন জমিদার বাড়িতে, এবং অন্যান্য জমিদার বাড়ি বা রাজাদের সমস্ত বাড়ি হতো প্রায় অনেকখানি মিল আছে এই বাড়িটাতেও। এখন কালের বিবর্তনে হয়তো জনমানবহীন হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, চারিদিকে প্রায় গাছগাছরা ভর্তি, বিভিন্ন রকমের গাছের শিকড় ঝুলছে। একটা সময় হয়তো কত রকম জমিদার বাড়িতে যা হয়, মানুষের যাতায়াত, বিচারাদি, কত রকমের মানুষের শোরগোল, আর সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেছে। চন্দননগরের চাউলপট্টি আর ভদ্রেশ্বরের তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো নিয়ে
প্রচলিত বিচিত্র সব ঘটনা, পুজোর আচার অনুষ্ঠান মেলে ব্যতিক্রমী ছোঁয়া, কোথাও আবার বারোয়ারি। মন চাল নিত্য জমা হয় গঙ্গার ধারেই। এই আড়তে নৌকা চলে যেত দূর দূরান্তে। চন্দননগরের চাউলপট্টিতে একসময় নাকি এক ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ লক্ষ মন চাল। টাকা পয়সার অভাব নেই, তবু এলাকার ব্যবসায়ীদের মন খারাপ। প্রতি বছর যে সময় দুর্গাপূজায় সারা বাংলার মানুষ মেতে ওঠেন, সেই সময় তাদের শুধু কাজ আর কাজ। চাল মেপে আড়তে তুলে নৌকা ভরে নানা জায়গায় পাঠাতে হয়। এক ব্যস্ততা থাকে 4টে দিনই। কিভাবে কেটে যায় এই পুজো তারা টেরও পায় না। এবার একটা বিহিত না করলেই নয়। গঙ্গার ধারে নিজের পাশার সমান বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী। তার প্রতিষ্ঠিত নন্দদুলাল মন্দির থেকে সন্ধ্যারতির শব্দ ভেসে আসতে থাকে। দীর্ঘদেহী পুরুষ, সর্বাঙ্গে যেন আভিজাত্যের ছাপ। একসময় যশোরে তাদের বিশাল জমিদারিও ছিল। জ্ঞাতিদের চক্রান্তে শৈশবে মায়ের সঙ্গে তিনি আর তার ভাই রাজারাম চৌধুরী বলা চলে এক কাপড়ে হাত শূন্য অবস্থায় চলে আসেন চন্দননগরে। আজ তিনি সমাজের বিশিষ্ট মানুষ এবং ধনী ব্যবসায়ীও বটে। চাল, পাট, আখ, গুড়ের ব্যবসা, ফরাসি ভাষাটাও রীতিমতো আয়ত্তে তার। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ চন্দননগরে বৈষ্ণব সমাজে চলে এলাম এমন এক প্রাচীন মন্দিরে। শুধু মন্দিরের স্থাপত্য নয়, এই মন্দিরের সাথে জড়িয়ে আছে বহু ইতিহাস। বন্ধুরা, এটি নন্দদুলাল মন্দির। তবে এই মন্দিরের গঠন মাঝারি উঁচু ভিত্তি বেদির উপরে স্থাপিত। সমতলে দ্বাদশ বিশিষ্ট দক্ষিণমুখী দালান, দৈর্ঘ্যে 51 ফুট 9 ইঞ্চি এবং প্রস্থে 11 ফুট। মন্দিরের সামনে এক বাংলা ধরনের জগমোহন। এক বাংলার সংলগ্নে দালান থাকায় মন্দিরের স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে। এক বাংলাটি দোতলা উচ্চতার মূল মন্দিরের চেয়ে বেশি। এক বাংলাটি 5 খিলান বিশিষ্ট 2টি খিলান। এক বাংলা জগমোহন দালান রীতির গর্ভগৃহে এমনভাবে ঢেকে রয়েছে যে সামনে দাঁড়ালে মন্দিরটি এক বাংলাই মনে হয়। মন্দিরটির সামনেও পশ্চিম দিকে দেওয়ালে পোড়ামাটির কয়েকটি ছোট ছোট ফুল ছাড়া অন্য কোনো কাজ নেই। মন্দিরে একটি পোড়ামাটির প্রতিষ্ঠাটা ফলকও আছে। পরে আরও একটি শ্বেতপাথরের ফলক লাগানো হয়েছে। তবে এই মন্দিরে পোড়ামাটির অলঙ্করণে অলঙ্কৃত ছিল। সংস্কারের সময় বহু লোনা লাগা ফলক খসিয়ে ফেলা হয়েছে। খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীর শেষভাগে জমিদার ইন্দ্রনারায়ণ চৌধুরী, তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা রাজারাম যশোরের সর্বরাজপুর গ্রামে থেকে তাদের বিধবা মায়ের সাথে 10-12 বছর বয়সে চন্দননগরে আসেন। লেখাপড়া শিখে তিনি ফরাসি কোম্পানির অধীনে হিসাবরক্ষকের চাকরি নেন। পরে ব্যবসা শুরু করেন। ফরাসিদের তিনি খাদ্য ও বস্ত্র সরবরাহ করে বিপুল সম্পদের অধিকারী হন। 1756 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তিনি কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের বন্ধু ছিলেন এবং প্রয়োজনে কৃষ্ণচন্দ্রকে টাকা ধারও দিতেন। তার সুপারিশে কৃষ্ণচন্দ্র রায় গুণকার ভারতচন্দ্রকে তার সভায় স্থান দেন। 1756 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সপ্তবর্ষের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ক্লাইভও তার সেনাবাহিনী নিয়ে চন্দননগর আক্রমণ করেন।
বন্ধুরা, কেমন আছেন সবাই? শীতের আমেজে ঘুরতে কে না ভালোবাসে। তবে আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম চন্দননগরের গির্জায়। বন্ধুরা, চার্চের প্রবেশের মুখে চোখে পড়বে একটি সাইনবোর্ড। দিনের কখন কোন সময় খোলা থাকে এবং সপ্তাহের কোন দিন বন্ধ থাকে তার একটি তালিকা। চার্চের বাইরে ও ভিতরে বিভিন্ন পাতাবাহারি গাছ ও নানান রঙের ফুল ও ছোট ছোট গাছ লাগানো। চার্চের এরিয়াটাও বেশ বড়। বন্ধুরা, চার্চের সোজাসুজি একটি পাশে পাথর আকৃতির একটি স্তূপ করে তার উপরে ক্রুশবিদ্ধ ভগবান যিশুর মূর্তি রাখা হয়েছে। অন্য একটি পাশে বিভিন্ন ফুলের গাছ, নিচে পাথরের খোদাই করা বিভিন্ন ধর্মীয় বাণী। এই সমস্ত কিছু দেখতে পাওয়া যায়। তবে বন্ধুরা, রাস্তার ঠিক উল্টো দিকে চার্চের পাশেই একটি খ্রিস্টান মিশনারি স্কুল দেখতে পাওয়া যায়। বন্ধুরা, চন্দননগরের ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে 1875 সালে নির্মাণ শুরু হয় এবং রেভারেন্ড এম বার্থেটের নির্দেশে 1884 সালে সম্পূর্ণ করা হয়েছিল এই চার্চটি। তবে তার ভাই জোয়ারকিম দ্বারা সাহায্যে এটি ফরাসি স্থাপত্যর জ্যাক ডুচাট্রস দ্বারা ডিজাইন করা হয়েছিল। তবে বন্ধুরা, চার্চ খোলার বহু আগেই পৌঁছে গিয়েছিলাম। অন্য বিভিন্ন জায়গায় ঘুরতে হবে বলে এখানে আর বেশিক্ষণ থাকিনি। আবার ইচ্ছা আছে অন্য এক সময় এর ভিতরে প্রবেশ করে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। পশ্চিমবঙ্গে হুগলি জেলার চন্দননগরে অবস্থিত একটি পুরাতন জাদুঘর ডুপ্লেস প্যালেস নামেও পরিচিত। এটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম জাদুঘরগুলির মধ্যে অন্যতম এবং হুগলিতে দেখার জন্য সেরা জায়গাগুলির মধ্যে একটি। জাদুঘরের প্রবেশদ্বারের ঠিক পাশেই অবস্থিত মারিয়ানের ফ্রান্সেস জাতীয় প্রতীক, একটি সুন্দর বাগান এবং একটি মূর্তি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। তার পাশেই কামান। জাদুঘর এবং ইনস্টিটিউট নিয়মিত ফরাসি ক্লাব অফার করে। চন্দননগর জাদুঘর বা ইনস্টিটিউট ডি চন্দননগর ডুপ্লেস হাউজে প্রতিষ্ঠিত হয়েছিল। চন্দননগর প্রদেশের ফরাসি গভর্নর পূর্ববর্তী সরকারের বাসভবন। 1951 সালে চন্দননগর বন্ধের চুক্তির অনুসরণে 1952 সালে ভারত সরকার বিদেশ মন্ত্রকের অধীনে মিউজিয়াম এবং আর্ট গ্যালারি নামে একটি সংস্কৃতি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। এটি 250 বছরের ফরাসি উপনিবেশ ইতিহাসের ধ্বংসাবশেষ সংরক্ষণ করে এবং উভয় দেশের যৌথ ঐতিহ্যের প্রতীক। জাদুঘরটি প্রাচীনকালের উপঢৌকন হরিহর শেঠ, ফ্রি সিটি অব চন্দননগর এর প্রথম রাষ্ট্রপতি, একজন সমাজ সংস্কারক এবং জনহিতৈষীর এর উপহার থেকে একটি মূল সংগ্রহ নিয়ে স্থাপন করা হয়েছিল। তিনি 1934 সালে ফরাসি সরকার কর্তৃত্ব সোভালিয়ার দে লা লিজিয়ন ডি অনারে পুরস্কৃত হন। এটি বিরল ফরাসি প্রাচীন জিনিসপত্রের সংগ্রহ গর্ব করে, যেমন আংলো ফরাসি যুদ্ধে জনপ্রিয়ভাবে কর্ণাটকের যুদ্ধ নামে পরিচিত ব্যক্তিগত জিনিসপত্রের ব্যবহার করা ফরাসি গভর্নর জেনারেল এবং কাঠের তৈরি আসবাবপত্র 18 দশকের আগে, যা অন্যতম কোথাও খুঁজে পাওয়া কঠিন। বিশ্বের প্রদর্শনীর মধ্যে রয়েছে ডুপ্লেসের ব্যবহৃত জিনিসপত্র, যেমন একটি মার্বেল আবক্ষ এবং চন্দননগর ফরাসি উপনিবেশ ও স্থানীয় ইতিহাসদের ধ্বংসাবশেষ। চন্দননগর কলেজ দেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যা বিপ্লবী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে 1908 থেকে 1931 সাল পর্যন্ত বন্ধ ছিল। কলেজটি তখন ফ্রান্স সরকারের পরিচালিত এবং ব্রিটিশ কলেজটি বন্ধ রাখতে বাধ্য করে, কারণ এটি স্বদেশী আন্দোলনের কেন্দ্রস্থল হয়ে ওঠে। মজার ব্যাপার হলো রাসবিহারী বসু, যিনি
জাপানে চলে গিয়েছিলেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিলেন, তিনি চন্দননগরের বাসিন্দা। তাই মতিলাল রায়ের মতো বিস্মিত বিপ্লবী জাতের বাড়িতে শ্রী অরবিন্দ বেশ কিছুদিন ছিলেন, চারুচন্দ্র লাল, কানাইলাল দত্ত ইত্যাদি। এই কলেজে একটি জাদুঘর রয়েছে। চন্দননগর জাদুঘরটি এখন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং এটি কেবল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি অংশ নয়, যার সাথে চন্দননগর গভীরভাবে জড়িত রয়েছে। তবে এটি চন্দননগরের স্থাপত্য এবং বস্ত্রসহ নানান ইতিহাস ঐতিহ্যের সংস্কৃতিকেও তুলে ধরে। এটি সম্ভবত ভারতের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একটি জাদুঘর রয়েছে, যা ভারতের ইতিহাসের একটি বড় অধ্যায় তুলে ধরে। উনিশশো কুড়ি সালে মহান জনহিতৈষী শ্রী হরিহর সেট দ্বারা নির্মিত ভবন নিত্যগোপাল স্মৃতি মন্দির ও চন্দননগর পুস্তাগার নামে ম্যানেজিং কমিটির সেক্রেটারি। ভবনটির উদ্বোধন করেন শ্রী সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং সভাপতিত্ব করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এই গ্রন্থাগারে ব্যবস্থাপনা সরকার কর্তৃত্ব দ্বারা করা হয় পশ্চিমবঙ্গের 1975 সালে এবং এটি একটি উপবিভাগীয় শহর গ্রন্থাগার হিসাবে স্বীকৃতি হয়েছিল। লাইব্রেরিতে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের উপর ভিত্তি করে জেনারেলের পাশাপাশি ম্যাগাজিনের সংগ্রহ এবং দর্শন, ইতিহাস এবং জীবনী সংক্রান্ত বইও আছে। মোট বইয়ের সংখ্যা 60 থেকে 70,000। তার মধ্যে প্রায় 31,000 বই দুষ্প্রাপ্য। ফরাসি আমলের অনেক সাহিত্য সম্ভার আছে। তুলোট কাগজের উপরে লেখা অনেক পুঁথিও রয়েছে, যা তৎকালীন সময় ও সমাজ দর্শনকে তুলে ধরে। সেই আমলে হাতের লেখা অনুযায়ী অনেক পত্রিকাও আছে। রয়েছে বহু প্রাচীন দৈনিক সংবাদপত্র এবং পঞ্জিকা। এই রাজ্য তথা দেশের বিভিন্ন জায়গায়, পাশাপাশি ফ্রান্স, বাংলাদেশ সহ নানা দেশের থেকে গবেষক, অধ্যাপক এই পুস্তাগারে আসেন, তথ্য সংগ্রহ করেন। দোতলার ওই পুস্তাগারে শিশু বিভাগ, পাঠ্যপুস্তক, কর্মজীবন নির্দেশিকা, কেরিয়ার গাইডলাইন, গবেষণার বিভাগ আছে। রয়েছে আলোচনা কক্ষ। 1688 খ্রিস্টাব্দে আগাস্টেন সন্ন্যাসীদের দ্বারা প্রতিষ্ঠিত চন্দননগরের প্রথম গির্জা এগলিস সেন্ট লুইসের অধীনে এই কবরস্থানটি ছিল। 1670-এর দশকে ফরাসিরা চন্দননগরে বসতি স্থাপন শুরু করে এবং ধীরে ধীরে শহরটি ফরাসি বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই কবরটি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধিস্থল। তাদের মধ্যে রয়েছেন ফরাসি কমান্ডার ডুপ্লেসিস, যিনি ফরাসি ছিটমহলের প্রতিষ্ঠাতার একজন অন্যতম। 1673 সালে এখানে বসতি স্থাপন করেছিলেন হেনরি স্ট্রম পিডিংটন, যিনি 1858 সালে মারা যান। এই কবরস্থানে এখনও সমাধিস্থ করা হয়, যেখানে প্রায় 63টি সমাধি রয়েছে। এর মধ্যে 40টি ভাস্কর্যের মূল্যবান। কবরস্থানের রাস্তার উল্টো দিকে ঘাট বাঁধানো রয়েছে লাল দিঘি, যার পাশেই একসময় ছিল ফোর্ট টি অরলিন্স। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।